স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আন্দোলনকারীদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে প্রস্তুত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের আয়োজন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমন পরিস্থিতিতে সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলসহ সব পক্ষের মতামতের ভিত্তিতে সরকারিভাবে প্রস্তুত করা হবে ঘোষণাপত্র। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এরপর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠকে বসেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম সহ অন্যান্য সমন্বয়করা। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান সমন্বয়ক সার্জিস আলম। সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ঘোষণাপত্র হলে তা দীর্ঘমেয়াদী ও কার্যকর হওয়ার আশাবাদ জানান তিনি। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল নির্ধারিত সময়ে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্রের পরিবর্তে মার্চ ফর ইউনিটি আয়োজনের ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল ৩টায় সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি। আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। আমরা কথা বলবো তার সাথে। ইকবাল, কর্মসূচি তো বিকালে, এখন তার প্রস্তুতি কেমন দেখছেন? দিশা, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে, কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে। তারা কিন্তু আজকে কিন্তু বিকেল ৩টায় এই শহীদ মিনারে এই ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছিলেন। তবে সেটি সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন জন আকাঙ্ক্ষা পূরণে, সেক্ষেত্রে তারা কিন্তু আজকে বিকেল ৩টায় যে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেটির কিন্তু নাম পরিবর্তন করেছেন এবং সেটি কর্মসূচি পরিবর্তন করে তাদের কর্মসূচি কিন্তু বহাল রেখেছেন। মার্চ ফর ইউনিটি ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু আজকে এই শহীদ মিনারে সমবেত হবেন এবং তাদের যে নেতাকর্মীরা আছেন সারা বাংলাদেশ থেকে তারা কিন্তু এই শহীদ মিনারে আসবেন। এখন কিন্তু শহীদ মিনারে যেহেতু তাদের এই সমাবেশটি রয়েছে, সেখানে কিন্তু এই কার্যক্রমটি চলছে, যাতে স্টেজ সজ্জা এবং এলইডি স্ক্রিন লাগানো হবে। সেখানে যেহেতু জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, জুলাই বিপ্লবে যে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ এবং মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বিকেলে তারা কিন্তু সমাবেশের আগে প্রদর্শন করবেন এবং তাদের কিন্তু খসড়া যেটা আছে সরকার সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকেও কিন্তু তারা এই শহীদ মিনারে আমন্ত্রণ জানিয়েছেন মার্চ ফর ইউনিটি যাতে সফল করা হয়। এবং তারা কিন্তু বলছেন যে এই সরকার যেহেতু এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটির দায়িত্ব নিয়েছে, এটি কিন্তু খুবই একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বৈষম্য দেশের একটি ফেসিবাদ সরকারের দীর্ঘ সময় ছিল এবং তারা গুম, খুন, হত্যা আর মতো ঘটনা ঘটিয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আজকে কিন্তু তারা এখান থেকে কিন্তু দিক নির্দেশনা দিবেন এবং যেহেতু আজকে অনেক মানুষের সমবেত হবে, সেক্ষেত্রে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন যাতে সবাই নিরাপত্তা বজায় রাখেন এবং তারা যাতে তাদের যে কার্যক্রমটি আছে এটাকে সফল করার কথাও কিন্তু তারা জানিয়েছেন, যেহেতু অনেক লোক দেশের বাইরে থেকে আসছেন। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। দিশা, ইকবাল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনের জন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল রাত
9টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সম্মেলন উপলক্ষে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেখানে আছেন সহকর্মী মোহামিনুল খান অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, কেমন দেখছেন এই আয়োজন? পাশাপাশি জানাবেন আজকের সম্মেলনে কি কি কর্মসূচি রাখা হয়েছে? আপনাকে ধন্যবাদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেটি সকাল 8টা 30 মিনিটে শুরু হয় এবং এটি শহীদ আবু রায়হানের বাবা এটির উদ্বোধন করেন। এই ইসলামী ছাত্র শিবির যেটি রয়েছে সেটি কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রায় 6000-এর বেশি সদস্য এখানে উপস্থিত রয়েছেন, যারা ডেলিগেট হিসেবে রয়েছেন। গতকাল তারা অনলাইনের মাধ্যমে কিন্তু ভোট সম্পন্ন করেন এবং আজকে এই সম্মেলনে কিন্তু যে সভাপতি হবেন তার নামটি ঘোষণা করা হবে। এই ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ইতিমধ্যে কিন্তু এই সম্মেলনে অতিথি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই পৌঁছে গেছেন। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখাতে চাই, যে বিদেশি যে সকল অতিথি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং বাংলাদেশে যে সকল ইসলামিক দলগুলো রয়েছে সেই দলের যে ঊর্ধ্বতন যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু এই সম্মেলনে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সে সকল ইসলামী দলগুলো কিন্তু নেতারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছননি এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু এখনও পৌঁছননি। তবে জামাতে ইসলামের যে সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার তিনি কিন্তু এখানে রয়েছেন এবং 6000-এর বেশি যে ছাত্র শিবিরের সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে এই সম্মেলনে যোগ দিয়েছেন। এটি 2টি অধিবেশনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। দুপুর পর্যন্ত যেটি হবে এখানে সভাপতির নাম ঘোষণা করা হবে এবং এখানে দুপুরের পরবর্তীতে তাদের যে নিজস্ব কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালিত হবে। এখানে জামায়াতে ইসলামীর আমির তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এটি আমরা জানতে পেরেছি। তবে দীর্ঘ 13 বছর পর জামাতে ইসলামের যে ছাত্র শিবিরের যে সম্মেলন সেটি কিন্তু 13 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে। 2010 সালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো পরবর্তীতে আর কিছুক্ষণ পরে হয়তো জামাতে ইসলামী সহ যে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে কথা বলবেন। তারপর পরে আমরা জানতে পারবো যে ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতির নাম ঘোষণা করা হবে এবং তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হবে। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ ছাত্র শিবিরের সম্মেলন থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। এবার 1 জানুয়ারি হচ্ছে না বই উৎসব। নতুন বছরের প্রথম দিন নতুন বইও পাচ্ছে না সব শিক্ষার্থী। তবে প্রত্যেক উপজেলায় যাবে নতুন বই। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় এবং দশম শ্রেণীর সব বই এবং বাকি ক্লাসের নির্ধারিত কিছু বই আছে। এবার টেন্ডার বাতিল, ব্যাপক পরিমার্জন এবং দেরি করে বই ছাপানোর কাজ শুরু হওয়ায় এই পরিস্থিতি। তবে বইয়ের মানে কোনো ছাড় দিচ্ছে না এনসিটিবি। নতুন বই ছাপানোর কর্মযজ্ঞ দ্রুত শেষ করতে দিন-রাত চলছে বই ছাপানো ও বাধাইয়ের কাজ। এবছর প্রায় 40 কোটি পাঠ্য বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ। বাকি বই 3 ধাপে জানুয়ারির 20 তারিখের মধ্যে পৌঁছে দিতে চায় সরকার। সকল উপজেলায় সকল শ্রেণীর জন্য কিছু বই যেন পৌঁছায়, এটা হচ্ছে আমাদের 1 তারিখের জন্য লক্ষ্য। অন্যদিকে 5 তারিখের মধ্যে আমাদের প্রাথমিকের সকল বই এবং 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা নিচ্ছি। আশা করি এটা হওয়ার পরেই আমাদের জানুয়ারির 10 তারিখের মধ্যে আমাদের মাধ্যমিকের আরও 5টি বই অন্যান্য শ্রেণীর এবং 20 তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই। এইভাবে আমাদের পরিকল্পনাটা আমাদের করা হয়েছে। এবার পরিমার্জন করে বই ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় এই পরিস্থিতি। চলছে মান ধরে রেখে দ্রুত বই ছাপানো শেষ করার সর্বোচ্চ চেষ্টা। যে 100% মানসম্পন্ন বই দেওয়ার ব্যাপারে সরকার একদম 0 টলারেন্স, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিপূর্বে দেখা গেছে উৎসবের নামে 1 তারিখে বই দিতে হবে, মানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আমরা যদি এবারও চাইতাম মানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে, তাহলে আমরা ইতিমধ্যে 100% বই দিয়ে ফেলতে পারতাম। আমাদের কাজ করার জন্য যেটুকু সময় হাতে পাওয়া ছিল এইটা নেই। তারপরেও আমরা জাতীয় স্বার্থে ছাত্রছাত্রীদের, আমাদের আগামী প্রজন্মের শিক্ষা জীবনটা চিন্তা করে শিক্ষার সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি।
এদিকে প্রতি বছর বই উৎসবের নামে বিপুল অর্থ খরচের অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা বলছেন, এবার কেন্দ্রীয়ভাবে কোনো উৎসব করা হচ্ছে না। বই উৎসবে আমরা যাচ্ছি না। অনেকে মনে করতে পারেন যে আমরা সবগুলো বই দিতে পারছি না বলে বই উৎসবে যাচ্ছি না, তা না। কিন্তু এটা আমরা অনেক আগেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমেই, যেভাবে পয়লা বছরে প্রথম দিনে এত খরচ করে বই উৎসবের তো কিছু নাই। জাতীয়ভাবে একটা উৎসব করা এবং সরকারের সবাই সেটা নিয়ে মেতে থাকা, এত কোনো দেশেই এরকম আমি দেখিনি। তবে বছরের প্রথম দিনে নিজেদের মতো করে উৎসব করে শিক্ষার্থীদের বই দিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। পরিবর্তিত পরিস্থিতিতে এবার ইংরেজি নববর্ষ উদযাপনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। এক্ষেত্রে মাঠে থাকা সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। তবে পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তায় এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পটকা, আতশবাজি, ফানুস ওড়ানো নিষিদ্ধের পাশাপাশি বন্ধ থাকবে বার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজধানীতে চলাচল নিয়ন্ত্রণ থাকবে 31শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে। পটকা, আতশবাজির কান ফাটা এমন শব্দ 2024 সালের বর্ষবরণের। ফানুসে ভর্তি ঢাকার আকাশ। কিন্তু এর সবই নিষিদ্ধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তবে কেউই সেই নির্দেশ মানেননি। কিছু ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল বেশ কিছু সময়। এবছরও নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও ফানুস। পুলিশ সূত্র বলছে, নগরের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং করা হবে। যে কোনো ধরনের অপরাধ বলেন, সেই অপরাধগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো তো থাকবেই। এর বাইরে বিশেষ কিছু দিবস ভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের নির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিকল্পনা থাকে, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। এবার ইংরেজি নতুন বছর উদযাপনে MRT 6-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে থাকছে 12 ঘন্টার কড়াকড়ি। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছর উদযাপনে এবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা জোরদারে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সোচ্চার ভূমিকা প্রয়োজন নাগরিকদের সচেতনতা। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রে বা উদযাপনের প্রশ্নে সবসময় ঝুঁকি ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তো আরও নতুন কিছু মাত্রা যোগ হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে, কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা মহল যাতে কোনো ধরনের অস্থির অবস্থা সৃষ্টি করতে না পারে। আমাদের পক্ষ থেকে প্রত্যাশা, আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি জোরালো এবং সোচ্চার ভূমিকা রাখবে। পুলিশ বলছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলশান, বনানী, হাতিরঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো। সোমবার রাত থেকেই ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক, মহাসড়ক। পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষ। মঙ্গলবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বেলা 8:30 পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা এবং শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া সরকারি এবং বেসরকারিভাবে জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। আমন ধানের মৌসুমে চাল আমদানি অব্যাহত থাকলেও অস্থির বাজার। দাম তো কমছেই না, বরং উল্টো বাড়ছে। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলি স্থলবন্দরে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এজন্য ডলারের মূল্য বৃদ্ধি এবং ভারতের বাজারে ঊর্ধ্ব মূল্যকে দায়ী করছেন আমদানিকারকরা। ধান উৎপাদনের অন্যতম জেলা দিনাজপুর। কিছুদিন আগেই আমন মৌসুম শেষ হওয়ায় কৃষকের গোলায় ধানের কমতি নেই, বাজারেও সরবরাহ ভালো। চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি অব্যাহত আছে। গত 15 দিনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় 60,000 মেট্রিক টন চাল। আমদানি এবং ধানের মৌসুম শেষ হওয়ায় চালের দাম নিয়ে মানুষের মধ্যে স্বস্তি থাকার কথা থাকলেও পরিস্থিতি পুরো উল্টো।
সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। গুটি চাল বিক্রি হচ্ছে 49 থেকে 50, সন্না 5টা বিক্রি হচ্ছে 52 টাকা, 52 টাকা 4 আনা 8 আনা। মোটাটা বিক্রি হচ্ছে মার্কেটে 50-52, আর চিকনটা বিক্রি হচ্ছে 54-55, মিনিকেট 70-75-80। ডলারের মূল্য বৃদ্ধি এবং ভারত থেকে বেশি দামে চাল কেনায় দেশের বাজারে কমছে না দাম, দাবি আমদানিকারকদের। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চালের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বাজারে পর্যাপ্ত ধান থাকায় চাল খালাস করতে কিছুটা অনীহা আছে আমদানিকারকদের। চাল আমদানি করলেও এখন একটু তারা খালাস নিতে স্লো কাজ করতেছে। কারণটা হচ্ছে এখানে আমাদের দেশে হয়তো প্রচুর ধান উৎপাদন হয়েছে, যার কারণে মার্কেটে হয়তো তারা আশানুরূপ দাম না পাওয়ার কারণে কিংবা তাদের ফরিয়াদ না থাকার কারণে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চাল আমদানি অব্যাহত থাকবে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।